দর্শক আমরা চলে আসলাম আজ খাজা খানজান আলী মাজারের যে উরুস শরীফ সেখানেই আমরা রয়েছে ফকিরহাট প্রেস ক্লাবের আমার বোনাই ছোট বোনাই ফারুক রয়েছে, ভাইপো শেখ সৈয়দ আলী রয়েছে, আমাদের সাগর মল্লিক এবং আমি রয়েছি রনি হাসান। আমার ছোট্ট একটি অভিজ্ঞতা আমি প্রথমে দিয়ে শুরু করছি। আমি মনে হয় 1991 বা 92 সালে সর্বশেষ এসেছিলাম বাগেরহাট, আমার মামা বাড়ি, কিন্তু তারপরেও আসলে এই খাজা খানজান আলীর এই যে উরুস শরীফ যেটাকে আমরা দরগার মেলা বলে থাকি, এই মেলায় কিন্তু আমার আসা হয়নি। তাতে প্রায় 33-34 বছর পর আমি আজ প্রথম মনে হয় এখানে আসলাম এবং একই ধরনের অভিজ্ঞতা মনে হয় সবারই। ফারুক, কত বছর আগে আসছো? আমি আমার জীবদ্দশায় আমি 3 বার এই খানজান আলী রহমতুল্লাহ মাজারে এসেছি। তো আমি মেলার সময় কখনো আসিনি। আমার এই 45 বছরের জীবনে আমি প্রথম এই খানজান আলীর মাজারের এই মেলা যে 28শে চৈত্র থেকে মানে যে মেলা শুরু হয় সেই মেলাতে আমি এই আজকেই প্রথম, এখনো আমি ঢুকিনি, গেটের সামনেই আপনাদের সাথে কথা বলতেছি আর কি। মাজারে আসার অভিজ্ঞতা থাকলেও মেলায় আসার অভিজ্ঞতা আসলেই নাই। এই যে মেলাটি অনুষ্ঠিত হয় প্রতি বছরে খাজা খানজান আলীর স্মরণে, এখানে উরুস শরীফ নামেই এখানে এই এলাকায় অর্থাৎ রণবিজয়পুর এবং এই 60 গম্বুজ ইউনিয়নে এখানে আসলে কিন্তু উরুস শরীফ নামেই এটা জানা হয় এবং সবাই আসলে বলে থাকে। কিন্তু আমরা যারা দূর দূরান্ত থেকে আসি, যারা আমরা ফকিরহাট বাসিন্দা, তারা কিন্তু এটাকে দরগার মেলা বলে থাকি। এই দরগার একদম মেইন যে গেটটি একটি সুদর্শ মানে এত সুন্দর এবং নান্দনিক একটি গেট আসলে এখানে হয়েছে। এই জন্য কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ। যেহেতু দূর দূরান্ত থেকে আসে বাগেরহাটকে নিয়ে, আসলে অনেকের অনেক মতবাদ আছে, কিন্তু একদম সম্মুখভাগে এই গেটটি প্রমাণ করে দেয় যে বাগেরহাট কিন্তু অনেক এগিয়ে রয়েছে অন্যান্য জেলা বা উপজেলা থেকে। যেহেতু এটা জেলা শহর, আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাব এবং এই মেলা উপলক্ষে এখানে কিন্তু রং বেরঙের মানুষ এখানে ভিড় জমায়। আমরা সেই বেরং না দেখাই, আমরা শুধু রঙের মানুষগুলোই দেখানোর চেষ্টা করব। ভিতরে কিন্তু অনেকেই আছে যারা বিভিন্ন ধরনের ধর্মীয় গান, তারা জিকের এবং অন্যান্য উপাসনে তারা মগ্ন থাকে, সেইগুলো আপনাদের একটু দেখাবো। খানজান আলী মাজারে যে দিঘি মাজার সহ আশপাশের পরিবেশ এবং মেলা, এটিও আসলে দেখাবো। রয়েছে আমাদের ছোট ভাই হুমায়ুনের অভিব্যক্তি একটু শুনতে যাচ্ছি এই মেলা উপলক্ষে। ভাই, মেলা উপলক্ষে এখানে প্রতি বছরে 2 বার মেলা অনুষ্ঠিত হয়। বাৎসরিক উপলক্ষে চৈত্র মাসে এবং অগ্রহায়ণ মাসের শেষের দিকে। তা এখানে দেখে ঘুরে খুব ভালো লাগলো। আমিও প্রতি বছর 2 বার এখানে আসি, আজকে এসেছি, পরিবার নিয়ে খুব আনন্দ উদযাপন করছি। অসংখ্য ধন্যবাদ। ফিরে যাচ্ছি ভাইপো সৈয়দের কাছে। সৈয়দ কিন্তু মাঝে মাঝে আসে এবং গত কয়েকদিন আগে আমরা দেখেছি ঈদ উপলক্ষে সৈয়দ এখানে এসেছিল এবং ক্যামেরায় যিনি রয়েছে সাগর মল্লিক, সে কিন্তু সাপের তাড়নায় সে কিন্তু কিছুটা ভীত সতর্ক হয়েছিল এবং সেই যে লাইভের ভিতরে তা কিন্তু আসলে দর্শক কিন্তু আসলে দেখেছে। এই মুহূর্তে ক্যামেরাটি আসলে পুশ করা আছে কিনা জানি না, যেহেতু সাগর মল্লিকের কথাই বলছিলাম। চলে যাচ্ছি সৈয়দের কাছে, সৈয়দের অভিব্যক্তি শুনতে যাচ্ছি। ধন্যবাদ রনি আঙ্কেল আপনাকে, বাগেরহাট ভিশন 24-কে। আমরা আসলে ঘুরতে আসি বিভিন্ন সময় মাজারে এবং গোসল, আমরা প্রায় গোসল করি আসে মাজারের দিঘিতে। আমরা ভিতরে নেমেই গোসল করি। অনেক সময় কুমিরের ভয় থাকে, কিন্তু আমরা এই মাঝে যেতে আসছিলাম, আমার ভাই সাগরের কাঁধে একটি সাপের বাচ্চা ছিল। আসলে আমি ভয় পাইনি, আমার ভাইপো ভাই ছিল। তবে আমরা যখনই সময় পাই তখন চলে আসি, মন ভালো হয়ে যায়। এবং এখানে আমরা একটু মসজিদের ব্যবস্থা আছে, ফাঁকা পরিবেশ, একটা বড় দিঘি, বিশাল মন ভালো করার একটা জায়গা, সুন্দর মন ভালো। এটাই বলুক, এই যে পরিমাণ পান খেয়ে কুলি করা হয়, এই ঘাটের পানির কিন্তু কালার চেঞ্জ হয়ে যায়, আমি দেখেছি। এ ব্যাপারে আমরা কর্তৃপক্ষকে জানাবো যেন এই যে পরিবেশগুলো যারা নষ্ট করে এখানে যেন নিয়োগ দেওয়া হয় পরিবেশটাকে সুন্দর এবং শান্তিপূর্ণ করার জন্য। আমরা এই মুহূর্তে যদি সৈয়দ বলে, আমরা কর্তৃপক্ষ এবং বিশেষ করে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি যে এরিয়াটায় পুরুষরা গোসল করে, ওই এরিয়াটা একটু চত্বর নিয়ে কোনো ঘিরে দেওয়া বা কি করা যায় কিনা, না নিয়োগ মহিলা না, ওই চত্বরটা
সাপটা এমন কাজে দিয়ে যায় যাতে ওই পাশে কুমির বা উন্মুক্ত না থাকে, অন্তত ঘাটটা যাতে নামে গোসল করা যায় নিশ্চিন্তে। কারণ কি আমার ভাই সবসময় আমাকে ভয় দেয়, চাচার গায়ে গোস্ত বেশি, তারে ধরুক আমার না ধরুক, কিন্তু সাপটা তার কাছেই উঠছিল। অসংখ্য ধন্যবাদ। আসলে যেখানে গিয়ে বাঘের ভয় সেখানে গিয়ে রাত পোহায়, সৈয়দের বেলায়ও তাই হয়, সাগর মল্লিকের বেলায়ও আসলে তাই হয়। কারণ যারা যে জিনিসটায় ভয় পায় তারা সেই জিনিসটার সম্মুখীন বারবারই হয়। দর্শক তাহলে চলুন আমরা একটু ভিতরের দিকেই যাচ্ছি এবং আপনাদের ভিতরের পরিবেশটা একটু দেখানোর চেষ্টা করি। দর্শক আমরা কিন্তু ভিতরের দিকেই ঢুকছি এবং ঢুকার মুহূর্তে আমরা দেখছি যে এখানে কিন্তু রং বেরঙের দোকানের একটি সমারোহ এখানে বসেছে। তার কারণ হচ্ছে এখানে লক্ষ লক্ষ মানুষের একটি সমাগম এই মেলা উপলক্ষে ঘটেছে, এই উরুস উপলক্ষে ঘটেছে। 3 দিন ব্যাপী এই মেলা এখানে চলবে, যে কারণে এত মানুষের যে ভিড়টা, সেই ভিড়ের কারণে নিত্য প্রয়োজনীয় যে মালগুলো এবং শখের কিছু মালও এখানে বিভিন্ন দোকানে রয়েছে। তার কারণ মানুষ এখানে আসছে, একটি মেলায় এখানে পরিণত হয়েছে এবং মেলায় আসলে মানুষ কিন্তু ঘর সাজানোর যে উপকরণ সেইগুলো কিন্তু আসলে কিনে থাকে। তেমনি কিন্তু আমরা দেখছি আশেপাশের যে দোকানগুলোতে এখানে স্যান্ডেলের দোকান, চায়ের দোকান এবং বিভিন্ন ফুলের দোকান কিন্তু এখানে 12 মাস বসে থাকে। এই যে দোকানগুলো দেখছেন এগুলো দোকানগুলো হচ্ছে স্থায়ী দোকান এবং মেলায় যে দোকানগুলো বসেছে মাঠের ভিতরে সেই দোকানগুলো হচ্ছে অস্থায়ী দোকান। তাহলে দর্শক চলুন আমরা আরো সুন্দর যে দোকানগুলো বসেছে সেখানে নিয়ে যাচ্ছি। গরমে যে পাখা, এক সময় ছিল তাল পাখা, এখন হয়েছে সেটি হাত পাখা। তোমার পাখার দাম কত? 50 টাকা। 50 টাকা। হ্যাঁ। এই আজকে কয় পিস বিক্রি করছো? ওই 30-40 পিস। 35-40 পিস। হ্যাঁ এরকম। এই বানাই কে? আমার আম্মু। আম্মু বানাই। অসংখ্য ধন্যবাদ তোমাকে। আমাকে ধন্যবাদ। এটা কাউনের মোয়া। হ্যাঁ কাউনের মোয়া, কাউন 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 কাউনের চাল থেকে কাউনের মুহা, তাই না? হ্যাঁ। এটা কত করে প্যাকেট? কত করে প্যাকেট? 120 টাকা। 120 টাকা। কয় পিস আছে এখানে? 500 গ্রাম। এই কাউনের চালটা আসলে কি? কাউন তো কাউনি বাবা, আপনি জানেন না? না জানি না। দর্শক কাউন হলো প্রকার ঘাস এবং সেই ঘাসের যে বীজ, সেই বীজ থেকে কাউনের এই চালটি হয় এবং কাউনের চাল কিন্তু একটি পুষ্টিকর খাবার, যেটা দিয়ে আসলে মুয়া তৈরি হয়। এটা আমি আমার পূর্বের অভিজ্ঞতা থেকে বললাম। দেখছি যে এটা কি শাড়ি নাকি ভাই? হ্যাঁ শাড়ি শাড়ি কি শাড়ি ভাই? সিল্কের শাড়ি, বৈশাখী। সিল্কের শাড়ি। গলা তো আপনার ভেঙেই গেছে, এই ভাই মাইক নিয়ে আছে, তার মানে গলা সবারই শেষ, তাই না?